আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলে সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আবির কোনো কথা না শুনে চুপচাপ বের হয়ে চলে আসলো। আর বের হয়ে আসার পরে আবির গেট দিয়ে যখনই বের হতে যাবে তখনই কেউ যেন তার মাথায় পেছন থেকে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে আবির অজ্ঞান হয়ে গেল। যখন আবির চোখ খুললো তখন সে নিজেকে অন্ধকার একটা রুমের মধ্যে আবিষ্কার করলো, আর চোখ মেলে তাকিয়ে দেখতে পারলো সাদ্দাম দাঁড়িয়ে আছে আর তাকে দেখে হাসতে লাগলো। আর তার পাশে তার লোকজন রয়েছে, আর সাদ্দাম বলতে লাগলো, কিরে ঘুম ভাঙলো তাহলে? তুই আমাকে শুধু তোর প্রতিদ্বন্দ্বী ভেবেছিলি, কিন্তু ভুল করেছিলি। আমার সম্পর্কে কোনো কিছু না জেনেই নির্বাচন করেছিস। গাগ্রাম থেকে উঠে আসা ছেলেটা এখন ভার্সিটির বিপি। বুঝতে পারছিস আমার মধ্যে এমন কিছু আছে যেটার জন্য আজকে আমি এই পর্যন্ত আসছি। আমি এখনো ভাবতে পারছি না যে তোর মতো একটা ছেলে গ্রাম থেকে উঠে এসে কিভাবে এত বড় একটা পথ পেয়ে গেলি। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। ইচ্ছে করছে তোকে এখানে মেরে ফেলি। আমি মানুষের যোগ্য ছিলাম, আর এজন্যই আমাকে সবাই বিপি করেছেন। দেখবি আমি হব এই দেশের প্রাইম মিনিস্টার। আজকে আমি বলে দিলাম, আমি এটা করে দেখাবো। এই কথাটা শুনে সাদ্দাম এবং তার সাথে সকল লোকজন সবাই মিলেই হাসি ঠাট্টা করতে লাগলো। আর আবির আর কোনো কথা বলল না, সে উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে তখনই সাদ্দামের সাথে কয়েকজন এসে আবিরকে মারতে আসলো। আবিরও ওদেরকে মারতে শুরু করলো, আর ওরা তার সঙ্গে পারলো না। আর শেষ পর্যন্ত সাদ্দামের গলা টিপে ধরলো, আর তখন সাদ্দামকে বলল, তোকে ইচ্ছে করলে আমি এখানে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোকে এখন মারবো না, কারণ মেরে নিজের শরীরে দাগ লাগানোর কোনো ইচ্ছে নেই। তোকে মেরে ফেললে আমার কোনো কিছুই হবে না। এখন কিন্তু তোকে ছেড়ে দিচ্ছি আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে। এই কথা বলার পরে আবির সেখান থেকে বের হয়ে চলে আসলো। তারপর তার গোডাউন থেকে বের হওয়ার পরে আবির সোজা হাঁটতে শুরু করলো। আর তখন মোবাইলে দেখলো রাত অলরেডি 2টা বেজে গেছে। নীলার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। আবিরও বাসায় ফিরলো, আর বাসায় ফেরার পরে তখন দেখলো নীলা খাবার টেবিলে বসে আছে, আর আবিরের মাথায় ব্যান্ডেজ করা দেখে নীলা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে। আর তখন আবির কোনো কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। আর তখন নীলা তার কাছে এসে বসলো, আর আবির তখন বলল, আমার কোনো কিছু হয়নি, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। একটু ঝামেলা হয়েছিল, এখন ঝামেলা মিটে গেছে, তাই বাসায় চলে এসেছি। তোমার মাথায় আঘাত লেগেছে আর তুমি বলছো তোমার কোনো কিছু হয়নি? তোমার মাথায় ব্যান্ডেজ করা কেন? রক্তটা কিসের? তোমাকে আমি বললাম না যে আমার কোনো কিছু হয়নি? কথা বলো না, আমার মাথাটা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। আপাতত আমাকে ডিস্টার্ব না করলে আমি খুশি হব খুবই। এবারে আবির ঘুমিয়ে গেল। আর এদিকে সারা রাত নীলা ওখানেই বসেছিল। পরের দিন সকালবেলা আবির ঘুম থেকে উঠে দেখলো নীলা সেখানে বসে আছে। তোর সঙ্গে দেখা করার জন্য একজন এসেছে, তুই তাড়াতাড়ি করে ভার্সিটির সামনে চলে আয়। তোর জন্য উনি অপেক্ষা করছে, এখানকার এমপি সাহেব। আবির কথাটা শুনে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে আবির বাইকে করে ভার্সিটির সামনে চলে আসলো। আর ভার্সিটির সামনে চলে আসার পরে দেখতে পেল এমপি সাহেব তার গাড়ির মধ্যে বসে আছেন। আবির যাওয়ার পরেই এমপি সাহেব গাড়ি থেকে নামে, আর আবিরও ওনার কাছে গেল। আর কাছে যাবার পরে উনি তখন আবিরকে বলতে লাগলো, আমি এই প্রথম কারার জন্য ঠিক 10 মিনিট ওয়েট করেছি, শুধুমাত্র তোমার জন্য দেখা করার জন্য আমি কিন্তু ওয়েট করলাম। এটাই আমার জীবনের প্রথম, বুঝলে? স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার মতো এত বড় একজন লোক আমার জন্য ওয়েট করেছেন,
এটাই সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। শোনো, তোমার মধ্যে এমন কিছু আছে দেখেই কিন্তু আমি তোমার জন্য ওয়েট করেছি। তুমি হয়তো আমার আগে পিছনে মোটামুটি খবর ভালো করেই জানো। সাদ্দাম যদি এখানকার ভিপি হতো তাহলে ভার্সিটি নেশা দেখানো হয়ে যেত। আমি চাই তুমি ভার্সিটিটা আবার তোমার মতো করে নিয়ন্ত্রণ করো, ছাত্রছাত্রী যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার মতো করে সব কিছুই নিয়ন্ত্রণ করব। আপনি শুধু আমার পাশে থাকলেই হবে। আপনি যদি সাপোর্ট দেন তাহলে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। এই কথা বলার পরেই এমপি সাহেব গাড়িতে করে চলে গেল। আর আবিরও সবাইকে নিয়ে ভার্সিটির ভেতরে চলে আসলো। আবির ভার্সিটির ভিতরে আসার পরে সবার সঙ্গে কথা বলতে লাগলো। আর এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। আবির ক্লান্ত শরীরে বাসায় ফিরল। বাসায় ফেরার পরে আবির চুপচাপ ল্যাপটপে বসে কাজ করছিল অফিসে। তেমন একটা যাওয়া আসা হয় না, কারণ এখন রাজনীতিতে সম্পূর্ণরূপে প্রবেশ করে ফেলেছে। আর অফিস করে আর কি হবে, পাশাপাশি একটা ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করছে। আর এইটা নিয়েই ল্যাপটপে কাজ করছিল। আর হঠাৎ করেই নীলা চলে আসলো। আর নীলা আসার পরে তখন আবিরকে বলতে লাগলো, তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করে কেন বলছো আবির? আমি কি কোনো ভুল করেছি যে তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি তোমার কষ্টগুলো আসলে মেনে নিতে পারছি না। আমার সহ্য হচ্ছে না তোমার এইভাবে অবহেলাটা। দেখো, আমি তোমাকে অবহেলা করছি না। আমার এখন সময় নেই তোমার সঙ্গে এভাবে বসে কথা বলার জন্য, তাই হয়তো তোমার এমনটাই মনে হচ্ছে। আর আমি কেন এমন করব বলো? আমার কোনো কিছু হয়েছে না, তুমি কোনো অন্যায় করেছ, সব কিছুই স্বাভাবিক, কিন্তু আমার সময় নেই। তোমার কি সত্যি সময় নেই, নাকি তুমি সময় পাও আমাকে সময় দিতে চাচ্ছ না? আগে তো তুমি অনেক ব্যস্ত ছিলে, তবু তুমি যেভাবে পারতে আমাকে সময় দিতে। কিন্তু এখন কেমন একটা ব্যতিক্রম হয়ে গেছো। দুদিন ধরে কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছিলাম? না, তুমি কোনো ভুল করনি, তুমি কখনো ভুল করতে পারো না। দেখো, এসব বিষয় নিয়ে এখন তর্ক করার সময় নাই। আমরা যদি তর্ক করি তাহলে তানজিম আমাদের কাছ থেকে এটাই শিখবে। ও ছোট মানুষ, ওর সামনে এভাবে তর্ক করা আমাদের উচিত হচ্ছে না। তুমি কিন্তু আমার কথাটা এড়িয়ে যাচ্ছ। আমি আমার কথার উত্তরটা পাইনি কিন্তু এখন পর্যন্ত। তুমি কি কালকে তানজিমের বাবাকে দেখার পরে তুমি এখনো ওই পথে আছো, মানে এরকম করছো? আবির কথাটা শুনে সত্যি খুব কষ্ট পেল। কারণ ঠিকই তো, তানজিমের বাবা তো আর সে নয়, তানজিমের বাবা তো অন্য কেউ। আবির তবু নিজেকে সামলে কোনো কিছু বলল না, ল্যাপটপের কাজে মনোযোগ দিল। আর নীলা কান্নাকাটি করছে। এই সেদিকে তার কেন জানি খেয়াল করতে মন চাচ্ছে না। তারপর রাতে একা একাই ঘুমিয়ে গেল। তানজিমকে নিয়ে নীলা একপাশে শুয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আর এইভাবে পার হয়ে যায় বেশ অনেকগুলো দিন। আবিরও এখন অনেক বড় বড় মানুষের সঙ্গে চলাফেরা করে। এখন তাকে মোটামুটি শহরের সবাই চেনে এক নামে। এদিকে নীলাও এখন আর আগের মতো নেই, কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাকে আর এখন আগের মতো আবিরের পেছনে কান্নাকাটি করতে দেখে না সে। না হয় তার উপর অভিমান করে রেখেছিল, কিন্তু সে তাই বলে এই কয়দিনে নিজের সবকিছু এভাবে গুটিয়ে নেবে আবির তা কখনোই আশা করেনি। আবির মনে করত কিছুদিন পর হয়তো নীলা সবকিছু স্বাভাবিক করে নেবে, কিন্তু যত দিন যাচ্ছে ততই নীলা নিজেকে যতটা পারছে গুটিয়ে নিচ্ছে আবিরের কাছ থেকে। এখন আর আগের মতো অকারণে কথা বলে না, যেটুকু কথা বলে সেটুকু প্রয়োজনে কথা বলে। আবিরও এখন নিজের থেকে কথা বলতে গেলেও সে আর কথা বলে না। আবির হুট করে একদিন দুপুরবেলা খাবারের জন্য বাসায় চলে আসলো। অনেকদিন তানজিম আর নীলার সঙ্গে একসাথে খাওয়া হয় না, সবসময় বাইরে মিটিং মিছিল আড্ডা এইসব নিয়ে থাকতে হয়। ভার্সিটির অনেক সমস্যার সমাধান করতে হয়, তাই ভাবলো আজকে দুপুরবেলা তাদের সঙ্গে একবার খাবার খেয়ে আসবে। আবির বাসায় চলে আসলো। আর বাসায় আসার পরে দেখলো দরজাটা আজকেও খোলা।
আবির ভিতরে প্রবেশ করলো, আর ভিতরে প্রবেশ করার পরে দেখলো ডাইনিং টেবিলে সবাই হাসাহাসি করে খাবার খাচ্ছে। আর আবির তাকিয়ে দেখলো ওই সেদিনের লোকটা। আবিরকে দেখে নীলা হাসি বন্ধ করে দিল, আর তানজিম আবিরকে দেখে দৌড়ে চলে আসলো। আবির তানজিমকে কুলে নিয়ে ভেতরে চলে গেল, আর তখন তানজিম তাকে বলতে লাগলো, বাবা, তুমি জানো আজকে আমার বাবা অনেক কিছু এনেছে, আর মা বলেছে তোমার কাছে বেশি না যাওয়ার জন্য। আমি যেন ওই বাবাকে বাবা ডাকি, তোমাকে যেন বাবা না ডাকি। আমি আমার পিচ্চি মেয়েটার কথা শুনে চমকে গেলাম, কারণ তানজিমকে এসব শিখিয়ে দিয়েছে নীলা। আমি তো ভাবতেই পারছি না। আমি তানজিমকে সামলিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। আর ফ্রেশ হয়ে এসে দেখতে পারলাম বাহিরে এখনো কথা বলছে নীলা এবং ওই লোকটার নাম সম্ভবত নেহাল। আর কিছুক্ষণ পরে নেহাল চলে গেল, আর নেহাল চলে যাওয়ার পরে আমিও চলে আসলাম নীলার সামনে। আর তানজিমকে রুমের ভিতরে রেখে এসেছি। আর তখন আমি নীলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নীলা, আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি যে তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? ডিভোর্স হয়ে যাওয়ার পর একটা মেয়েকে তার প্রাক্তন স্বামীকে গ্রহণ করতে পারে বা তার কথা বলতে পারে? দেখো, আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে তর্ক করতে চাচ্ছি না। কারণ হলো, নেহাল তার মেয়ের কাছে আসে, মেয়েকে দেখার জন্য আসে। তো একটা লোক আসলে আমি তাকে কিভাবে ফিরিয়ে দিতে পারি? ওরও তো সম্পূর্ণরূপে অধিকার রয়েছে তানজিমের সঙ্গে দেখা করার, কথা বলার। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি এটা অধিকার রয়েছে, কিন্তু তুমি যেভাবে কথা বলো এটা কি আসলেই ঠিক? তোমার তো হিসেবে ওনার সামনেও যাওয়া উচিত নয়, কারণ আমাদের ইসলাম ধর্মে এরকমটাই বলা আছে। দেখো, তুমি তোমার নিজের চিন্তাটা করো। আমি যেভাবে আছি খুব ভালোই আছি। আমার ব্যাপারে কথা না বললে আমি অনেক বেশি খুশি হব। আমি তোমার কাছ থেকে এসব কথা শুনতে চাই না। তুমি তোমার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। দেখো, এমনটা নয় যে আমি সব কিছু নিয়ে ব্যস্ত থাকি। আমি কিছুদিন আগে গিয়ে অভিমান করছিলাম একটা বিষয় নিয়ে। তুমি একটা বার জিজ্ঞেস করলে না আমি কেন তোমার অভিমান করে আছি, আমি কেন তোমাকে সময় দিচ্ছি না। তুমি আমার স্ত্রী হয়েও যদি এগুলো না বুঝো, তাহলে কি অন্য কোনো মেয়ে এগুলো বুঝবে? আমার কাছে এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে তো আজকে আমার এই জীবনটা দেখতে হতো না। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। এই কথা বলে নীলা আবার কাছ থেকে চলে গেল। আর নীলা চলে যাওয়ার পরে আবির ফ্লোরের মধ্যে বসে গেল। কি বললো নীলা এটা তাকে? না পেল ফ্যামিলির কাছে শান্তি, না পেল প্রিয় মানুষটাকে বিয়ে করে শান্তি, তার জীবনটা ছাড়খার হয়ে গেল। নীলাকে আবির এখনো ঠিক সেই আগের মতোই ভালোবাসে, কিন্তু নীলা এইভাবে পরিবর্তন হয়ে যাবে এটা সত্যি আবির আশা করেনি। আর তখন দেখলো তানজিম তার দিকে আসছে, আর আবির নিজেকে সামলে তানজিমকে কোলে নিয়ে বাহিরে চলে আসলো। আর বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তানজিমকে রেখে আবির বাইক নিয়ে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। আর ভার্সিটিতে চলে আসার পরে তখন নাদিয়া এবং হাসান বলতে লাগলো, দোস্ত, আমি তোকে একটা কথা বলতে চাই। তোর কিন্তু অনেক শত্রু হয়ে গেছে, যে কোনো সময় তোকে অ্যাটাক করতে পারেন, তোর যে কোনো ক্ষতি করতে পারে। তাই একটু সাবধানে চলাফেরা করিস, কারণ এখন তোর উপরে ওঠার সময়। আর এখন যদি তুই কোনো বিপদে পড়ে যাস তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোর জীবনে। দেখো, আমি আমার নিজেকে নিয়ে কখনো চিন্তা করি না, কারণ যেহেতু মানুষের সেবায় কাজ করে থাকি তাই অনেকেই আমার ক্ষতি করতে চাইবে। কিন্তু তোমাদের মতো বন্ধুবান্ধব পাওয়া বা তোমাদের মতো বন্ধুবান্ধব থাকলে আমার কোনো কিছুই হবে না। তোরা শুধু আমার পাশে থাকবি, দেখবি আমি পুরো সিস্টেমকে পাল্টে দেব। দোস্ত, তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই পুরো সিস্টেমটাকে বদলাতে পারবি। জানিস না এই শহরের প্রতিদিন কত টাকা ড্রাগসের ডিল হয়ে থাকে এখনো পর্যন্ত। আমার কাছে খবর এসেছে আজকে রাতে একটা 2 কোটি টাকার ড্রাগসের ডিল হতে পারে।
আমি সেখানে যাব। আমি লোকেশন নিয়ে সেখানে গিয়ে ওই আসল মাথাটাকে ধরব, যে এই শহরের নিয়ন্ত্রণে কাজ করে। তাকে আমি দেখতে চাই, সেই লোকটাকে। বীর হাসান এবং নাদিয়ার সঙ্গে কথা বলতে লাগলো, আর সঙ্গে জুবায়ের ছিল। আর এইভাবে কথা বলার সময় হঠাৎ করেই আবিরের মোবাইলে একটা কল আসলো, আর দেখলো এমপি সাহেব তাকে কল দিয়েছে। আবির এমপি সাহেবের কলটা রিসিভ করে সালাম দিল, আর তখনই এমপি সাহেব তাকে বলতে লাগলো, আবির, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। শোনো, তুমি এক্ষুনি সবাইকে নিয়ে আমার এখানে চলে আসো। তোমার সঙ্গে আমার পার্সোনালি মিটিং করা লাগবে, না হলে তোমাকে বলা যাবে না। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি 10 মিনিটের মধ্যেই আপনার এখানে আসছি। আপনি অফিসে থাকুন। কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরেই যখন আমার সঙ্গে হাসান, নাদিয়া এবং জুবাইর উঠে পড়লো, আর জুবাইর উঠে পড়ার পরে তখন আমাকে বলতে লাগলো, দোস্ত, এমপি সাহেব তোকে নিজ থেকে যেতে বলেছে। তার মানে এখানে কোনো গাবলা আছে, তোকে নিয়ে অন্যরকম কোনো কাজই করতে পারেন। আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ এই এমপি সাহেব আমাদের কাছে তেমন একটা সুবিধা লাগে না। দোস্ত, আমারই কিন্তু এটাই মনে হচ্ছে। তুই কিন্তু ওর কোনো অন্যায় কাজের সাহায্য করবি না। আমরা চাই পুরো সিস্টেমটাকে তুই চেঞ্জ করে দিবে। তোকে পুরো বাংলাদেশ চিনবে। আমরা গর্ব করে বলতে পারবো আমাদের বন্ধু, আমাদের বেস্ট ফ্রেন্ড পুরো সিস্টেমটাকে পাল্টে দিয়েছে। কোনো কিছু পাওয়ার লোভ আমরা করি না। তোর ফ্যামিলিকে গর্ব করে বলতে পারবি একদিন। আবির, নাদিয়া এবং হাসান, জুবায়ের ওদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলো এমপির অফিসে সামনে। তারপর গাড়ি থেকে নেমে সরাসরি ওদেরকে নিয়ে ভেতরে চলে আসলো। আর ভেতরে আসার পরে তখন এমপি সাহেব আবিরকে দেখে এগিয়ে আসেন। এত সম্মান দেওয়ার কারণটা কি সেটাই বুঝতে পারলো না। আবির এমপি সাহেবের সামনে বসলো এবং এমপি সাহেব তখন আবিরকে বলতে লাগলো, আমি তোমার সঙ্গে পার্সোনাল কথা বলতে চাই শাহরিয়ার। এখানে অন্য কেউ থাকাটা মনে হয় না ভালো দেখাবে। এই, তোমরা শহরের কাছ থেকে একটু দূরে যাও, আমি ওর সাথে পার্সোনাল কথা বলবো। স্যার, আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। ওরা আমাকে ছেড়ে কখনোই এখান থেকে দুপা পিছিয়ে যাবে না। ওরা সব সময় আমার সঙ্গেই থাকবে। আপনি তো খুব ভালো করেই জানেন ওরা আমার সঙ্গেই থাকে। আবির এমপির মুখে উপর এই কথা বলাতে এমপির সাথে লোকজন কিছুটা রাগী দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আর এমপি সাহেব ওদেরকে চোখ দিয়েই ছাড়াই না করলো কোনো কিছু না বলার জন্য। আবারও তেমন পূর্ণ প্রতিক্রিয়া দেখালো না, সে চুপচাপ বসেই আছে। আর তখন এমপি সাহেব বলতে লাগলো, তুমি এখন ছাত্রদের কাছে আইডল, সবাই তোমাকে নিয়ে এখন হ্যাপি। আর তুমি যদি নতুন একটা ব্যবসা দাঁড় করাও তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে। শুনেছি তুমি নাকি নতুন ব্যবসা দিয়েছো। আমি জানি না আমি ওদের কাছে আইডল কিনা, তবে ওদের সকল সমস্যা আমি মেটানোর চেষ্টা করি, আর এজন্যই আমাকে পছন্দ করে। এর চেয়ে বেশি কিছু না। আর আমি আমার ব্যবসাটার কথা সবাইকে জানিয়ে দিয়েছেন। এখানে লুকোনোর তো কোনো কিছুই নেই। আমি সুতার ব্যবসা করছি, এটা তো আর দোষের কিছু না। দেখো, আমি জানি এই সুতার ব্যবসার মধ্যে লাভ আছে, কিন্তু তুমি যদি আরেকটু লাভ করতে চাও, তুমি যদি তোমার ক্ষমতা থাকে কাজে লাগাতে, তাহলে কিন্তু তোমার অনেক টাকা হতো। আমি চাই তুমি একটু অন্যরকম কাজ করো আমার সঙ্গে। স্যার, আপনি কিছু মনে না করলে আমাকে সরাসরি বললে ভালো হতো। আর এই তোরা কোনো কথা বলবি না। আমি কথা বলছি তো নাকি? আমি কথাটা রেগে গিয়েই বললাম। শোনো, এই শহরে ড্রাগসের ডিল করি আমি। এই শহরের সকল অপকর্ম হয়ে থাকে আমার হাত ধরে। আর আজকে 2 কোটি টাকার ড্রাগসের ডিল আছে। এখন কথা হলো, তোমার সাহায্য ছাড়া এই ড্রাগসগুলো প্রতিটি ভার্সিটিতে পৌঁছতে পারবো না। তোমার সাহায্য লাগবে, এই জন্য তুমি অনেক টাকা পাবে আর অনেক উপরে উঠতে পারবে, বুঝছো? স্যার, আপনি অনেক পুরনো খেলোয়াড় হতে পারেন, কিন্তু নতুন খেলোয়াড়দের সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আমি কিন্তু গ্রামের ছেলে। গ্রামের ছেলেরা মোটামুটি রাজনীতিতে আর নিজের স্বার্থটা কিন্তু খুব ভালোই বুঝতে পারে। তুমি কি বললে? আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো?
তোমাকে আমি রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করতে পারি। তুমি হবে বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি। স্যার, নিজের মধ্যে যদি নিজেরই আত্মবিশ্বাস না থাকে তাহলে কখনোই উপরে উঠতে পারবো না। আর আমার ফুল কনফিডেন্স আছে আমি উপরে উঠতে পারবো, কারণ আমি এমন কোনো কাজ করব না যেটা মানুষের অকল্যাণে লাগে। আপনাকে আমার এই বিষয় নিয়ে না ভাবলেও চলবে। আমি একবার রাষ্ট্রপতি হলে আপনাদের কিন্তু পেছর মারা যাবে, বলে দিলাম। আচ্ছা, যাই হোক, তুমি আমাকে সাহায্য করবে, আমি তোমাকে সাহায্য করব। বিনিময়ে আমরা পুরো বাংলাদেশে একটা সময় সবকিছু রাজত্ব করতে পারবো। পুরো বাংলাদেশ তুমি হাতের মুঠোয় নিয়ে কাজ করতে পারবে, বুঝছো? তোর সাহস কি করে হয় আমাকে এসব অফার করার? আমি আগেই বুঝেছিলাম যে তোর মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা আছে, যে কারণে ওই দিন আমার জন্য 10 মিনিট ওয়েট করেছিলি। কারণ তোর মতো একজন এমপি সাহেব আমার জন্য ওয়েট করে থাকবি, এটাই তো আমার কাছে সত্যি অবাক করার মতো ঘটনা ছিল। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে দিয়ে কোনো না কোনো একটা খারাপ কাজ করাবি, আমার কাছ থেকে সাহায্য চাইবি। সকল জায়গায় আমার ছেলেরা রয়েছে, তুই কোনো কিছুই করতে পারবি না। তুই কিভাবে এই এমপির চেয়ারে বসে থাকিস আমি সেটাই দেখব। নাদিয়া, ভিডিও করা হয়ে গেছে? দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, ভিডিও করা হয়ে গেছে। আর অলরেডি কমিশনারকে ভিডিওটা আমি পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই তোর কাছে কল চলে আসবে। আবির, তুই কিন্তু কাজটা মোটেও ভালো করলি না। কি গোপনে ভিডিও করে কমিশনারকে পাঠিয়ে দিবি, আর এতে কমিশনার আমাকে অ্যারেস্ট করে জেলের ভিতরে দিয়ে দিবে? এটা যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবলি। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। তোর মতো এমপি থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই থাকলে দেশের আরও অনেক ক্ষতি হবে। আর এই কারণেই তো বলি, এত তেল কিসের? শাহরিয়ারের জন্য। শাহরিয়ার বলতে পাগল হয়ে গিয়েছিলি। শালা কুত্তা, এতদিন নিরীহ ছেলেদেরকে নষ্ট করেছিস, কত মেয়ের জীবন নষ্ট করেছিস, সেটার কোনো হিসাব নাই। তারপরে আবির ওদেরকে নিয়ে চলে আসলো। আর ওদেরকে নিয়ে চলে আসার পরেই তখনই হঠাৎ করে কমিশনার তাকে কল দিল। আবির হাসানকে বলল গাড়ি থামানোর জন্য। আর হাসান গাড়ি থামানোর পরে আবির গাড়ি থেকে নেমে কমিশনারের সঙ্গে কথা বলতে লাগলো। আর কমিশনার তখন বলতে লাগলো, আবির, আমি তোমার কাছে অনেক বেশি খুশি হয়েছি। আমি অনেকদিন ধরে এমপি সাহেবের পেছনে পড়েছিলাম, তার বিরুদ্ধে তদন্ত করেছিলাম, কিন্তু আসলে কোনো কিছুই হাতে পাচ্ছিলাম না, কারণ ওনার ক্ষমতা ছিল অনেক বেশি। উনি আমাকে মারার হুমকিও দিয়েছেন, কিন্তু আজকে আমি সব কিছু পাওয়ার পরে আমি আজকে তাকে অ্যারেস্ট করতে যাচ্ছি। আবির, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই উপকারটা করার জন্য। স্যার, আমি আপনার কোনো উপকার করিনি, আর আপনিও আমার কোনো উপকার করেননি। আমি শুধু করেছি মানুষের উপকারের জন্য। এই শহরের মানুষগুলো, এই শহরের ছাত্রছাত্রীর কথা ভেবে আমি শুধু এমপির আসল রূপটা বের করে দিয়েছি। তুমি যেভাবে আগাচ্ছ, দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও। তোমার যদি হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারো। তোমার মতো একজনকেই এই শহরে প্রয়োজন ছিল, আর এই শহর এখন ওদের মতো শয়তানের হাত থেকে মুক্ত হবে। থাকবে। আবির কমিশনারের সঙ্গে কথা বলে কল কেটে দিল। আর এভাবে দেখতে দেখতে পার হয়ে গেল বেশ কয়েকটি মাস। এখন আবিরে খুবই ভালো পরিচিত হয়েছে, ব্যবসাটাও অনেক ভালোই চলছে। আবির একদিন তার ভার্সিটিতে বসেছিল, আর তখনই হাসান এবং নাদিয়া চলে আসলো। আর নাদিয়া আসার পরে তখন আবিরকে বলতে লাগলো, কিরে, তুই এখন ইদানিং নীলাকে সময় দিচ্ছিস না কেন? কোনো কিছুই তো বুঝতে পারছি না। এটা নীলার সঙ্গে কি তোর সমস্যা হচ্ছে? কোনো কিছু নিয়ে আমাকে সব কিছু বল, আমি তোর দেখি কোনো কিছু করতে পারি কি না। দোস্ত, তোরা সব কিছুই বুঝতে পারিস আমার মুখ দেখে। আমি বুঝতে পারছি না নীলা কেন এমনটা হয়ে গেছে। বিশ্বাস কর, আমি আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি নীলাকে। নীলা এখন আমার কাছে থেকে ডিভোর্স চাইছে।
আর এজন্যই বাসায় যেতে ইচ্ছা করে না। বাসায় যাই অনেক বেশি রাত করে, আর বাসা থেকে বের হই খুব বুড়ে, যেন নীলা আমাকে দেখতে না পারে, কারণ দেখতে পেলেই ডিভোর্সের কথা বলে। মানে তুই কি সব বলছিস পাগলের মতো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর হঠাৎ কেন তোর কাছ থেকে ডিভোর্স চাইবে? তুই কি এমন অন্যায় করেছিস যার জন্য নীলা এরকমটা সিদ্ধান্ত নিয়েছে? আর তোরা তো ভালোবেসে বিয়ে করলি, এত কষ্ট করে বিয়ে করলি, আর এখন নীলা এসব কথা বলছে? তারপর আবির তাদেরকে সবকিছুই খুলে বলল। আর সবকিছু শোনার পরে তারা অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। এবং কিছুক্ষণ পরেই নাদিয়া তখন বলতে লাগলো, দোস্ত, আমি একটা জিনিস আমি ভাবতে পারছি না, সেটা হলো দেখ, আমি হলে কি করতাম? আমার যার সঙ্গে ডিভোর্স হয়েছে তার সঙ্গে কথা বলা তো দূরে থাক, তাকে বাসায় নিয়ে এসে দাওয়াত করে খাওয়ানোটা এটা কখনোই সম্ভব হতো না। তার সামনে তো আমার যাওয়াটাই ঠিক হতো না। আর সেখানে কিনা নীলা নিজে তোকে রান্না করে খাওয়ার, এগুলো কি ভাবা যায়? কোনো কাজে মনোযোগী দিতে পারছি না, সবটা সময় আমার এগুলো মনে হতে থাকে। আমি কি করব দোস্ত? আমাকে তার আগে আর সামনে এখনো বাস্তব, আমাকে তার আগে আর সামনে এখনো সম্ভব। দেখ, তুই একদম ঠিক থাকবি, তুই কোনো কথা বলবি না। এবার আমরা গিয়ে নীলার সঙ্গে কথা বলবো। তুই এখানেই থাক, আমি নাদিয়াকে নিয়ে তোর বাসায় যাচ্ছি। আবির ওদেরকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ওরা আবিরের কোনো কথা না শুনে চলে গেল। আর এদিকে ওরা আবিরের বাসায় যাওয়ার পরেই দেখতে পারলো নীলা কারোর সঙ্গে ফোনে কথা বলছেন। এবং তখন নাদিয়া তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। এবং কেড়ে নেওয়ার পরে তখন নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা আমার বাসায় হুট করে এসে আমার হাত থেকে মোবাইলটা কেন কেড়ে নিলে? কোনো কিছু তো বুঝতে পারলাম না। আর এভাবে কি কেউ ভদ্রলোকের বাসায় আসে? এভাবে কি কেউ কলিং বেল দেয়? নীলা, তুমি এমনটা কেন করছো? আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তোমাদের মাঝে এমন কি সমস্যা হয়েছে যে তুমি আবিরকে ডিভোর্স দিতে চাচ্ছ? আমি কেন বাইরের লোকের সঙ্গে এসব নিয়ে কথা বলতে রাজি নই। আমার আর আবিরের মাঝে যত ঝামেলা সবকিছু আমরাই মিটমাট করব। কিন্তু এখানে অন্য কেউ আসাটা আমার পছন্দ হয় না। দেখুন ভাবি, এখানে সত্যি আমাদের আশাটা ঠিক হয়নি, কিন্তু এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমাদের বন্ধুটা কতটা কষ্টে আছে সেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আর আপনি তার স্ত্রী হয়ে এগুলো কিভাবে দেখতে পাচ্ছেন? আমি তো তাকে বলিনি এভাবে থাকার জন্য। আমি তো ভালোভাবেই আছি। ও কেন নিজে সামলাতে পারছে না সেটা তার বিষয়। আমি তো ওর সম্পর্কে কথা বলতে পারবো না। আচ্ছা নীলা, তুমি একটা কথা বলো, তুমি কি তোমার প্রাক্তন স্বামীর কাছে ফিরে যেতে চাও? তোমার মেয়েকে নিয়ে যদি তুমি ফিরে যেতে চাও, তাহলে কেন শুধু শুধু আবিরের জীবনটা নষ্ট করলে? আবিরের আপন বলতে একমাত্র তুমি, আর কেউ আপন নয়। আরে আমরা তো তার বন্ধু বান্ধব। বন্ধু বান্ধবের কথা ছাড়ো, আগে তো তুমি তার স্ত্রী। একটা এতিম ছেলের কাছে থেকে আমি কি করব? না আছে ওর কোনো ভবিষ্যৎ, না আছে তার কিছু। আমার মেয়ে তো একটা পরিচয় লাগবে, তাই না? আর আমার মেয়ে তার বাবার কাছে ফিরে যেতে চাইছে, তাই বাধ্য হয়ে আমাকে তার কাছে ফিরে যেতে হবে। শুধু শুধু তোমার মেয়েকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তোমার মেয়েটা ঠিকই আছে, শুধুমাত্র তুমি তার কাছে ফিরে যেতে চাচ্ছ। আমি জানি না তুমি কোনোভাবে পরেন এই চিন্তাটা করেছো বা এই ভাবনাটা তোমার মধ্যে চলে এসেছে, তবে এটা করলে যে তুমি অনেক বেশি ভুল করবে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ওর মতো ছেলে কখনোই হয় না। আমি আর এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। তাই আমি চাই তোমরা এখান থেকে বের হয়ে যাও। তোমাদের সঙ্গে কথা বলতে আমার একদমই ইচ্ছে করছে না। আর কখনো এই বাসায় এসো না। নীলা কিছুটা অপমান করে নাদিয়া এবং হাসানকে বের করে দেয়। আর ওদেরকে বের করে দেওয়ার পরে ওরা চুপচাপ আবিরের কাছে আসলো। আবিরের কাছে আসার পরে সব কিছুই খুলে বলল। আর আবির কোনো কথাই বলল না, শুধু তাদেরকে বলল, ঠিক আছে, নিজে যখন এই কথাটা বলেছে তাহলে আজকেই তাকে আমি মুক্ত করে দেব।
আমি তাকে আটকে রাখবো না, ও যেটা চাই সেটাই হবে। দোস্ত, আমার না কেমন বিশ্বাস হচ্ছে না, নীলা ভাবির মতো মেয়ে একটা এরকম হয়ে যেতে পারে। এটা সত্যি আমি কল্পনা করতে পারছি না। আমি বলি কি, তুই একটু নেহালের সঙ্গে কথা বলে দেখবি, ওর সঙ্গে যোগাযোগ করে দেখ কোনো কিছু হয় কিনা। জোর করে যাই কিছু হোক না কেন, কখনো ভালোবাসাটা পাওয়া যায় না, এটাই সত্যি কথা। প্লিজ আমাকে ওর সঙ্গে কথা বলতে বলিস না। প্লিজ দোস্ত, আমাদের একটা কথা রাখ। তুই নেহালের সঙ্গে সরাসরি কথা বলে দেখ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি নেহালের সঙ্গে কথা বলতে। আবির আর কোনো কথাই বলল না। ওরা পরদিন নিলয়ের সঙ্গে কথা বলার জন্য আবিরকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আবির রেস্টুরেন্টে বসে আছে, আর কিছুক্ষণ পরে নেহাল চলে আসলো। নেহাল আবিরের থেকে অনেক বয়সে সিনিয়র হবে, এসে তাকে সালাম দিল। আবিরও সালামের উত্তর নিল। তারপর আবির বলতে লাগলো, ভাই, আমি নীলার হাজবেন্ড, আমাকে তো চিনেন মনে হয়, তাই না? আপনাকে কিছু আপনার পার্সোনাল প্রশ্ন করব, সেগুলো কি উত্তর দিবেন? আপনার নতুন করে পরিচয় দিতে হবে না, আপনাকে এই শহরের প্রত্যেকটা লোক খুব ভালো করেই চিনে। হ্যাঁ, বলুন। এখন তানজিমকে আমি আমার নিজের মেয়ের মতো দেখি। আপনি যদি তানজিমকে নিয়ে যেতে চান, তাহলে এখানে আটকে রাখার সাধ্য আমার নেই। আইন আপনার পক্ষে যাবে, কারণ আইনের সম্পূর্ণরূপে বলা আছে আপনি নিয়ে যেতে পারবেন আপনার মেয়েকে। তবে ভাই, আমি আপনার দুইটা পা ধরে বলছি, আপনি তানজিমকে আমার কাছ থেকে নিয়ে যায়েন না। আরে আপনি এমনটা কেন বললেন? আর আমি তো তানজিমকে নিয়ে যেতে চাইনি, এমনিতে তাকে আমি মাঝে মাঝে দেখে আসি, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে। আমি তানজিমের জন্য নাকি নীলা আপনার কাছে ফিরে যেতে চাই, এ বিষয়ে আপনি কি বলেন ভাই? তানজিমকে আমি আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আমার কখনো এরকম মনে হয়নি যে তানজিমা আমার মেয়ে না, সব সময় মনে হয় ও আমার সন্তান। ভাই, আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আমি চাই ওদেরকে নিয়ে ভালো থাকতে। আপনি প্লিজ এখানে আসবেন না। আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারছি না, কারণ আমার মেয়েকে যখন ইচ্ছা আমি দেখতে আসব, আমি যখন ইচ্ছা তখন তাকে নিয়ে যেতে পারবো। তবে নীলাকে গ্রহণ করার ইচ্ছা আমার এখন আপাতত নেই, বিশ্বতে হলেও হতে পারে। আমি আসি। আমার কথা কিন্তু শেষ হয়নি নেহাল। আমি এতক্ষণ তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছি, এখন কি তুমি আমার ক্ষমতা সম্পর্কে দেখতে চাও? নেহাল, তুমি কিন্তু এখানে ভালোভাবে কথা বলা শেষ করে তারপর এখান থেকে যেতে পারবে, না হলে কিন্তু তোমাকে যেতে দেওয়া হবে না। শাহরিয়ারের মতো একটা লোক তোমাকে হাত জোর করে তানজিমকে যাচ্ছে, তার সংসারটা ফিরিয়ে নিতে চাচ্ছে। আমি সবার সামনে বলে যাচ্ছি, আমি নীলাকে আবার বিয়ে করব। নীলাকে বলছি তোমাকে ডিভোর্স দিয়ে নেওয়ার জন্য। তোর মতন নেতা কত আমার পিছনে পড়ে থাকে, আমার টাকা পয়সা আছে অনেক, আমার টাকা পয়সা দিয়ে সব কিছু নিয়ে ফেলতে পারি, এমনকি ভালোবাসা কিনতে পারি, বুঝতে পারছিস? তখনই হাসান তার পিস্তল তাক করলো নেহালের দিকে নিয়ে। ব্যস্ত তাক করার পরে আবির হাসানকে পেছনে ঠেলে তার হাত থেকে পিস্তল নিয়ে নিল আর নেহালকে যেতে দিল। এটা দেখে হাসান অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে আর আবিরকে রাগী কণ্ঠে বলতে লাগলো, দোস্ত, তুই এটা কি করলি? সবসময় এরকম আমার একদম ভালো লাগে না, কারণ তোকে এভাবে কথা বলা যাবে এটা কি হতে পারে? তুই কে ওইটা কি জানে না? মাথা গরম করে কাজ করা যাবে না প্লিজ। এসব বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আমি এখন। দেখবি ক্ষমতা কাকে বলে। আর নীলার চিন্তা এখন আপাতত তোদের মাথা থেকে বাদ দে, আমিও আমার মাথা থেকে বাদ দিচ্ছি। তুই মুখে বললেই হবে না তো, আমরা জানি যে তুই এমনিতেই বলছিস, নীলাকে তোর মন থেকে বাদ দিয়ে দিয়েছিস, কিন্তু সত্যি কি তুই নীলাকে ভুলে যেতে পারবি মন থেকে? আবির নাদিয়ার কথা শুনে চুপ করে গেল
আর কোনো কথা বলল না। এদিকে আবির তাদেরকে নিয়ে অন্য একটা কাজে চলে আসলো, আর কাজের মধ্যে ব্যস্ত থাকায় ততটা নীলার কথা মনে হয় না। আর রাতের বেলা বাসায় ফিরলো, আর বাসায় ফেরার পরে দেখতে পারলো তানজিম এবং নীলা কেউই নেই, আর টেবিলের উপর একটা চিরকুট রেখে দেওয়া আছে। আবির চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো, আর চিরকুটের মধ্যে লেখা, দেখো আবির, তুমি তোমার নিজের জীবনটা গুছিয়ে নাও। আসলে তোমাকে আমি এতদিন ব্যবহার করেছি। আসলে নেহাল আবারও আমাকে ফিরে পেতে যাচ্ছে। আমি নেহালকে চাই, কারণ তানজিমের একটা ভবিষ্যৎ পেয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে তুমি তানজিমকে তোমার নিজের মেয়ের মতোই আদর করেছো, কিন্তু তুমি তো আর নেহালের মতো হতে পারবে না। নেহাল তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আমি তার কাছে চলে যাচ্ছি। আর কখনো মনে হয় না তোমার সাথে দেখা হবে বা তোমার আমাকে খোঁজার প্রয়োজন হবে। তুমি তোমার মতো করে ভালো থেকো, আর আমার কাছে আসলেও আমি তোমার কাছে কখনোই ফিরবো না। এটা কখনোই সম্ভব না। তোমার জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য আমি সরি। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। তুমি তোমার মতো ভালো থেকো, আমাকে আমার মতো করে ভালো থাকতে দিও। আবির চিরকুটটা পড়ে কেমন যেন কোনো কথা বলতে পারছিল না, মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। কারণ নীলা এমনটা করতে পারবে আবির কখনো আশা করেনি। নীলাকে আবির নিজের জীবনের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসে ছিল। সে যে তার সঙ্গে এভাবে প্রতারণা করে তাকে ফেলে চলে যাবে, এটা সত্যি আবির কখনো কল্পনাও করেনি। আবির বিছানায় শুয়ে সে কান্না করতে লাগলো, আর ওদিকে আবিরের মোবাইলটা যে বেজেই যা চলেছে সেটা তার কোনো খেয়ালই ছিল না। আবির বিছানায় শুয়ে সে কান্না করছিল, আর হঠাৎ করেই দেখলো কলিং বেল দিল। আবির না চাইতেও এসে দরজা খুলে দিল, আর দরজা খুলে দেওয়ার পরে দেখতে পারলো এখানে নাদিয়া দাঁড়িয়ে আছে। নাদিয়া তখন আবিরকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। হারামি, আমি তোকে কতক্ষণ ধরে কল দিচ্ছি, তুই কল রিসিভ করছিস না কেন? হুম, তুই যখন কল ধরছিস না আমার কি টেনশন হয় না? আমি তো ভেবেছিলাম তোর কোনো বিপদ আপদ হয়েছে। এত কেয়ারলেস কেন তুই? কি হয়েছে বলবি? আবির কোনো কথা না বলে নাদিয়ার কাছে নীলার রেখে যাওয়া আজ শেষ চিরকুটটা দিয়ে দিল। আর নীলার চিরকুট দেওয়ার পরে নাদিয়া পড়তে শুরু করলো, আর পড়া শেষ করে তখন আবিরকে বলতে লাগলো, আমি তো আগেই বলেছিলাম যে এই মেয়ে তোর জন্য পারফেক্ট হবে না, কিন্তু তুই আমার কথাগুলো ভালোভাবে শুনিসনি। তুই তোর মতো করে আগলে রাখতে চেয়েছিলিস, সেটা ভালো কথা। নীলা চলে গেছে, তার মতো করে তুই কেন তাকে ছেড়ে ভালো থাকতে পারবি না? সে যদি তোকে এভাবে ধোকা দিয়ে ভালো থাকতে পারে, তুইও ভালো থাকতে পারবি অন্য কাউকে নিয়ে। আমি যে তাকে মন থেকে ভালোবেসেছিলাম, আমি যে কোনোভাবেই তাকে বলতে পারছি না রে। এটা কি হয়ে গেল আমার লাইফে? আমি আমার আসল মা বাবাকেই খুঁজে পাইনি এখনো। এদিকে নীলাও আমার লাইফ থেকে চলে গেল। আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল রে। কে বলেছে তোর লাইফে এলোমেলো হয়ে গিয়েছে? কেন, আমি আছি না? আমি তোর লাইফে আছি, তোর সাথে 24 ঘন্টা থাকবো। তবুও তুই নীলার কথা ভুলে যা। আমি তোর পাশে সব সময় আছি, থাকবো ইনশাল্লাহ। কোনো কিছু না ভেবে নাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, আর এদিকে নাদিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আর এভাবে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এদিকে নাদিয়া আমায় বিছানায় শুয়ে দিল, আর বিছানায় শুয়ে দেওয়ার পরে আমি যে কখন ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। আর তখন নাদিয়া বলতে লাগলো, এইভাবে ছেলেটাকে একা রেখে আমি কি বাসায় চলে যাব? এটা কখনোই সম্ভব নয়, কারণ ও যদি কোনো উল্টাপাল্টা কিছু করে ফেলে। তাকে যে আমিও ভালোবাসি সেই প্রথম দিন থেকে, কিন্তু নীলার জন্য কখনোই ভালোবাসাটা প্রকাশ করতে চাইনি। দেখি মাকে ফোন করে বলে দেই সবকিছু সত্যি কথা। তোমাকে এটা সহজভাবে নেবে আমি আমার নিজেকে প্রশ্ন করেছিলাম। আর এদিকে কফি বানিয়ে দিলাম, আর কফি বানিয়ে আমি এই সাহারিয়ার রুমে চলে আসলাম।
তার রুমে আসার পরে আমি তাকে ডাক দিলাম আর সে কফি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি বললাম, কি রে, এভাবে হাবলার মতো আমার দিকে তাকিয়ে না থেকে কফিটা খেয়ে নে, ভালো লাগবে, মাথাটা হালকা লাগবে। তুই বাসায় যাবি না? যা, বাসায় চলে যা। আমি একা এখানে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে শুধু শুধু এত টেনশন করিস? আমি এখন স্বাভাবিক রয়েছি। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে আমি কেন ওকে ছাড়া ভালো থাকতে পারবো না? তুই চিন্তা করিস না। আবির নাদিয়াকে জোর করে বাসায় পাঠিয়ে দিল। সে যেতে চাইছিল না, কিন্তু আবির তাকে জোর করে তার বাসায় পাঠিয়ে দিল। আর তাকে পাঠিয়ে দেওয়ার পরে আবিরও ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আবির ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে আসার পরে তখনই হাসান দৌড়ে তার কাছে আসলো। আবিরের কাছে আসার পরে বলতে লাগলো, কালকে রাতে যে 2 কোটি টাকার ড্রাগসের ডিল হয়েছিল, ওদের সবাইকে আমি ধরে ফেলেছি। ছেলেদেরকে নিয়ে প্রমাণ সহকারে ধরেছি। তবে একটা সমস্যা আছে, ওদেরকে যদি পুলিশের হাতে তুলে দেয় তাহলে কিন্তু ওরা আবারও ছাড়া পেয়ে যাবে, কারণ ওদের সঙ্গে পুলিশের একটা কনফারেন্স রয়েছে। এটা আমি খবর নিয়েছিলাম। এখন আমাদের বের করতে হবে যে কোন কোন পুলিশ তাদের সাহায্য করেছে। এই পর্যন্ত আসতে, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর এইগুলো লিস্ট আমাকে তাড়াতাড়ি এনে দিবি। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমরা ব্যবস্থা করছি। আর ওই দেখ, নাদিয়া তোর উপর রাগ করে বসে আছে। যা, নাদিয়ার রাগ ভাঙা। আবির নাদিয়ার কাছে চলে আসলো এবং নাদিয়ার কাছে চলে আসার পরে আবির তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। আর সব কিছু বোঝানোর পরে সে একটু অভিমান কমিয়েছে তার উপর থেকে। আর তখন তাকে বলতে লাগলো, তুই যদি আর কোনোদিন আমার ওপর কথা বলেছিস তাহলে তোর খবর আছে। কালকে রাতে কিভাবে তুই আমাকে অপমান করে বের করে দিয়েছিস তোর বাসা থেকে। আমি তো তোর জন্যই তোর বাসায় থাকতে চেয়েছিলাম, তাই না? এটাতে হয়তো মাইন্ড করার কি আছে শালা? আমার তো কোনো সমস্যা হতো না, সমস্যা তো হতো তোর। পরবর্তী দিন সকালবেলা লোকজন যে বলতো যে তোকে অনেক খারাপ খারাপ কথা, তখন কি এগুলো সহ্য করতে শুনি? দেখ, এই সমাজ কি বললো না বললো সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তুই বিপদের মুখে ছিলি, যদি তুই রাতে একটা উল্টোপাল্টা কিছু করে ফেলতি তখন কি হতো আমার? তোর আবার কি হতো আমি মরে গেলে? তোর আবার কি হতো আমি মরে গেলে? তো তোর কোনো কিছু না, কারণ আমরা তো শুধুমাত্রই বেস্ট ফ্রেন্ড। এর থেকে বেশি কিছু তো মনে হয় না। নাদিয়ার কথা শুনে পরে এখান থেকে উঠে চলে গেল। আবির খুব ভালো করেই জানে নাদিয়া তাকে অনেক আগে থেকেই ভালোবাসে। আবির তাকে রাগানোর জন্য কথাটা বলল। আর এদিকে দিশা গিয়ে হাসানকে ঝাড়ি মারতে লাগলো এসব বিষয় নিয়ে। আর তখন হাসান বলতে লাগলো, এখানে তো আবির ঠিকই বলেছে, তুই কেন তাকে নিয়ে এত টেনশন করছিস? ও আমাদের বন্ধু, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বেশি কিছু তুই কেন ভাবছিস? তুইও আমাকে এই কথা বলছিস? তুই জানিস না আমি সাহারিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করি। তুই শুধু শুধু কেন আমার সঙ্গে ফাজলামি করছিস? আমি এই বিষয় নিয়ে ফাজলামি করা মোটেও পছন্দ করছি না। তুই পছন্দ করিস বা না করিস, এটা তো আমাদের দেখার বিষয় না। আমরা এটা সম্পর্ক হতে দেব না মানে দেব না। তুই অন্য কাউকে বিয়ে করবি, আর শাহরিয়ারকে খুবই সুন্দরী বিদেশি থেকে একটা বিয়ে করাবো। ঠিক আছে, তোদের বন্ধুকে বিদেশি নায়িকাদেরকে দিয়ে বিয়ে করা, আমার এখানে আপত্তি থাকবে কেন? আমি বাসায় গেলাম, আর কখনো আমাকে তোরা কেউ ফোন দিবি না। আর সাহারিয়াকে বলবি আর কোনোদিন যেন আমার সামনে না আসে, তার সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখবো না। সবাইকে ব্লক করে দিচ্ছি। এবারে নাদিয়া চলে যাচ্ছিল। আবির এদিকে হাসছিল তার কাণ্ড কারখানা দেখে। তারপরে সে যখনই রিক্সা নিয়ে চলে যেতে যাবে, তখনই আবির বাইক নিয়ে রিক্সার সামনে দাঁড়ালো। আর তখন আবির বলতে লাগলো, এত ডং না করে তাড়াতাড়ি ওঠ, কাজ আছে। তোর এসব ডং দেখার এখন আর সময় নেই, হাতে অনেক কাজ আছে। ওঠ তাড়াতাড়ি, মিটিং আছে। আমি তোর কে যে সব সময় তোকে আমাকে নিয়ে যেতে হবে? কেন, তুই নিজে কিছু করতে পারিস না?
সব সময় আমি কেন যাব? আমি কেন তোকে বুদ্ধি দেখিয়ে দিব? আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আমি তেমন কোনো কিছুই বুঝিও না, আর এখন থেকে আমি তোকে চিনিও না। ওকে চিনতে হবে না, তুই শুধু আমার বাইকের পিছনে বস, তাহলেই হবে। তোকে চিনতে কেউ বলেনি, চিনলে সমস্যা। আর তখন নাদিয়া আর কোনো কথা না বলে আবিরের বাইকের পেছনে বসে পড়লো। আর আবির তাকে নিয়ে একটা জায়গায় যেতে শুরু করলো। আর পেছনে হাসান এবং জুবাইর তারাও বাইকে করে আসছে। আর দেখতে দেখতে পার হয়ে যায় 5টা বছর। এই 5টা বছরে আবির নিজেকে অনেক ডেভেলপ করেছে। নাদিয়া, হাসান এবং জুবাইয়ের পর 3জন তার সব সময় পাশে থেকেছে, তার বিপদে আপদে সাহায্য করেছে। বিশেষ করে নাদিয়ার কোনো তুলনাই হয় না। হয়তো ওদের জন্যই আজকে আবির মিনিস্টার হতে পেরেছে। আজকে আবিরের শপথ বাক্য পাঠ করতে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আর তখনই নাদিয়া আবিরকে কল দিল। আর নাদিয়া স্যার, আপনার কি ঘুমটা ভেঙেছে? আপনার যদি ঘুমটা ভেঙে থাকে তাহলে তাড়াতাড়ি করে সমাবেশে চলে আসুন, আপনার জন্য সকলেই ওয়েট করছে। আর আমি তো অনেক আগে থেকেই ওয়েট করছি। আপনাকে আমি আলাদা করে শপথ বাক্য পাঠ করাবো, আসেন আপনি। তোর থেকে আলাদাভাবে শপথ বাক্য পাঠ করতে হবে? ঠিক আছে, তোরটাই আগে পাঠ করব, পরে হচ্ছে সমাবেশেরটা পাঠ করব। তবে সেটা কি কোনো রুমের মধ্যে পাঠ করাবি, নাকি খোলা প্রাকৃতিক আকাশের নিচে? হারামি, তোর এখন ফাজলামি করা হচ্ছে। তোকে না বলেছি তাড়াতাড়ি করে আসতে? তাড়াতাড়ি আয়। আর অলরেডি কিন্তু শিয়াম চলে এসেছে, সবাই তোর জন্য ওয়েট করছে। প্লিজ আয় না ভাই। বলতে লাগলো। আবির হাসতে হাসতে কল কেটে দিল। তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছেন। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, সিয়াম যেখানে আবিরের ওই ছোট্টবেলার বন্ধু, তাকে একটা পোস্ট দিয়েছি। সে মানুষ হিসেবে অনেক ভালো। আবির 15 মিনিটের মধ্যেই চলে আসলো সমাবেশের সামনে। তারপর আবির কার থেকে নামলো আর সকলেই তাকে শুভেচ্ছা জানাতে শুরু করলো। আর আবির লাল গালিচার মধ্যে হেঁটে যাচ্ছে আর সকলের সঙ্গে কুশল বিনিময় করছে। আর এদিকে আবির একপাশে তাকিয়ে দেখলো নাদিয়া আজকে কালো শাড়ি পরে এসেছে, দেখতে পুরো পরিটার মতো লাগছে। আবির হেঁটে গিয়ে নিজের আসনে বসে পড়লো আর সমাবেশ শুরু হয়ে গেল। আবির শপথ বাক্য পাঠ করলো আর সে সময় সকল এমপিরা বক্তব্য দেওয়া শেষ করলো। আর আবির সকল শেষে বক্তব্য দেওয়ার পালা। আবির খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখলো আর সবার সঙ্গে কথা বলতে বলতে সময়টা মোটামুটি পার হয়ে গেল। তারপরে আবির কিছু কাগজপত্রে সাইন করলো। আর এদিকে নাদিয়া, এই শালার লুচ্চা, আজকে খবর আছে, মেয়েরা তার সঙ্গে কথা বলতে এসেছে আর সে কি সুন্দর তাদের সঙ্গে কথা বলছে। আরে ভাই, তুই কাদের ক্ষেত্রে কথা বল, সমস্যা নেই। আরে ভাই, তুই তাদের ক্ষেত্রে কথা বল, সমস্যা নেই, কিন্তু ওদের গায়ের ওপর পড়তে হবে কেন শুনি? আর মেয়েগুলোই বা কেমন? এমন ইয়াং মিনিস্টার দেখে তার লোভ সামলাতে পারছে না, মনে হয় ফুলে উঠে পড়বে আবিরের তুই এমন বিড়বিড় করে কি ভাবছিস? তুই এমন বিড়বিড় করে কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? আর ওদিকে কোথায় তাকিয়ে আছিস? শাহরিয়া তো গাড়িতে উঠে গেছে, তাড়াতাড়ি আয়, অফিসে যাওয়া লাগবে। এদিকে আবির গাড়িতে উঠে সোজা অফিসে চলে আসলো। আর অফিসে আসার পরে আবির কিছু হাতে কাজ করছিল আর পিয়নকে বলল নাদিয়াকে ডেকে দেওয়ার জন্য। আর সঙ্গে হাসান আর জুবাইর কেউ ওরা চলে আসলো। আর ওরা কেবিনে আসার পরে আবির তাদের বসতে বলল। আর তখন হাসান জুবাইর আবিরের দিকে তাকিয়ে আছে। আবির কোনো কিছুই বুঝতে পারছে না। আর তখনই ওরা বলতে লাগলো, দেখ ভাই, আমাদের বন্ধুদের প্রায় বছর হয়ে গেছে। এই 6 বছর আমরা অনেক স্ট্রাগল করে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। তুই অনেক স্ট্রাগল করে আজকে তুই মিনিস্টার হতে পেরেছিস। আমরা সকলেই হ্যাপি। তোর এত কিছু হয়েছে, এটা সত্যি অন্যরকম ভালো লাগছে।
কিন্তু যে মানুষটা তোর পেছনে সাপোর্ট দেওয়ার জন্য এই 5টা বছর অপেক্ষা করেছে, তা ওর জন্য তুই কোনো কিছুই করলি না। তুই কি বলিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কিছু করিনি মানে? জুবায়ের, আমি তো তোকে বলেছি তুই শিক্ষার বিষয়টা দেখ। তোর মতো ভালো জ্ঞান মনে হয় না অন্য কোনো মন্ত্রীর হবে। আর হাসান, আমি তো তোকে বললাম তুই আইনের দিকটা দেখ। তুই আইনমন্ত্রী হিসেবে আছিস, ভালোই তো আছিস। এইখানে খারাপ তো কোনো কিছু দেখলাম না। আর নাদিয়া, তুই রান্না বাড়া করিস, তাহলেই হবে। আমি কি তোকে এই কথা বলেছি যে আমাদেরকে কি দিলে আর না দিলে? আরে ভাই, তুই যদি আমাদেরকে মন্ত্রী পদ নাও দিস তবুও আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা তোর পাশে ছিলাম, থাকতাম। অবশ্যই আমরা তোর এসব পাওয়ার লোভে তোর সঙ্গে থাকিনি। আমরা তোকে ভালোবাসি বলেই, তুই যোগ্য ছিলিস বলেই। কিন্তু আজকে মিনিস্টার হয়েছিস আমাদের জন্য নয়। কিন্তু আমি তোকে বলেছি অন্য বিষয় নিয়ে কথা। এইসব খেয়ালই না করে তাড়াতাড়ি সব কিছু বল। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তোরা কোন বিষয় নিয়ে কথা বলিস? এই, তোরা কি আমার মা বাবাকে খুঁজে পেয়েছিস? প্লিজ বল না। আরে, তোর আর নাদিয়ার ব্যাপারটা নিয়ে কথা বলছে আঙ্কেল আন্টিকে। এখন আমরা সবাই মিলে খুঁজবো। আমাদের যেটা টার্গেট ছিল সেটা পূরণ হয়ে গেছে। তুই আবারও সেই তোর চিরচেনা গ্রামে ফিরে যাবি। না দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলছিস মানে? দেখ, তুই ছাড়া যেখানে আছে ভালোই আছে, খারাপ তো আর নেই। আর তখন নাদিয়া কোনো কিছু না বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। আর কেবিন থেকে বের হয়ে যাওয়ার পর আমি আসতে শুরু করলাম। আর তখন জুবাইর আমাকে বলতে লাগলো, শালা নাদিমা কি তাই? তোর কাজ থেকে তুই জানিস না? তুই বুঝলেও যে না বোঝার মতো ভান করছিলি। এতক্ষণ আমরা পুরো মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েটা তোকে কতটা ভালোবাসে আর তুই এভাবে তাকে ঘোরাচ্ছিস। তোদের এই বিষয়টা বলতে হবে না। সামনের জন্মদিনেই তোকে আমি ধুমধাম করে বিয়ে করাবো, বুঝতে পারছিস? এখন ওকে বুঝিয়ে নিয়ে আই। আমরা পারবো না। তোর প্রয়োজন হলে তুই যা। আমরা কেন করতে যাব তোর কাজ? এই কাজ আমরা করতে পারবো না। আমরা গেলাম, আমাদের হাতে কাজ আছে। আর বিকেলবেলায় তাহলে আমরা রওনা দিচ্ছি গ্রামের উদ্দেশ্যে। আবির কেবিন থেকে বের হয়ে গেল আর কেবিন থেকে বেরিয়ে নাদিয়ার কাছে আসলো। কিসের কাজ? আসার পর দেখলো নাদিয়া ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছিল আর আবির ল্যাপটপ বন্ধ করলো আর তার কোমর জড়িয়ে আবিরের বুকের মাঝে আনলো। আর তখন সে আবিরকে বলতে লাগলো, স্যার, আপনি এটা কি করছেন? আপনি আমার কোমর জড়িয়ে রেখেছেন কেন? আমাকে ছেড়ে দিন। কেউ দেখে ফেললে আমারই সর্বনাশ হয়ে যাবে। প্লিজ স্যার, আপনারা মান সম্মান চলে যাবে। এই কথা শুনে মাথা নিচু করে আছে আবির, মুখ তুলে তার দিকে তাকাতে বলল। আর তখন খুবই লজ্জা পেয়ে গেল আর আবিরকে বলল, বাহ, নাদিয়া আবার লজ্জা পেতে পারে, এটা তো সত্যিই আমার জানা ছিল না। আপনার জন্মদিনে শুভ কাজটা সেরে ফেলবো। আপাতত গ্রামে যাওয়ার ব্যবস্থাটা করুন ম্যাডাম, না হলে আবার মিনিস্টার আপনার খবর করে ছাড়বে। এত বছর ধরে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আর তুমি কোনো কিছুই বুঝতে চাও না। তো আমি এখানে কি করব শুনি? কেউ যদি বুঝেও না বোঝার ভান করে থাকে তাহলে তো আমার কোনো কিছু করার নেই। শয়তান একটা। আর বুঝে কোনো কাজ হবে না। এখন শুধু বিয়ে করে বাচ্চা কাচ্চা নেওয়ার বাকি। কারণ বয়স তো আর কম হলো না, বয়স তো মোটামুটি ভালোই হচ্ছে। তাড়াতাড়ি বিয়ে করা লাগবে। নাদিয়া এই কথা শুনে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল আর আবিরও এদিকে রেডি হয়ে নিল গ্রামে যাওয়ার জন্য। দুপুরের পরেই তারা সকলেই গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আবারও সেই চিরচেনা গ্রামে পৌঁছাবো, যেখানে সিয়াম আবিরের মা বাবা বড় আপু সকলেই ছিল। সিয়াম তখন গাড়িতে আবিরকে বলতে লাগলো, দোস্ত, এত বছর পরে চিরচেনা আবারও গ্রামে আমরা
ফিরে যাচ্ছি। সত্যিই আমাদেরকে কতটা ভালো লাগছে এটা তোকে বোঝাতে পারবো না, তাও আবার এখন প্রতিষ্ঠিত হয়ে। যাকে ছোটবেলা থেকে মা বাবা বলে ডেকে এসেছি, ওনারা নাকি আমার আসল মা বাবা নয়। এই জিনিসটা যখন মনে হয় তখন আসলে কোনো কিছুই আমার ভালো লাগে না। আমার আসল মা বাবা কি বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই তো জানি না। আবির এসব ভাবতে ভাবতে কখন যে নাদিয়ার কোলে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। আর সন্ধ্যার দিকে তারা গ্রামে এসে পৌঁছালো। তারপর গাড়ি নিয়ে সোজা আবিরদের বাড়ির সামনে চলে আসলো। আবির এসব ভাবতে ভাবতে কখন যে নাদিয়ার কোলে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। আর সন্ধ্যার দিকে তারা গ্রামে এসে পৌঁছালো। তারপর গাড়ি নিয়ে সোজা আবিরের বাড়ির সামনে চলে আসলো। আবির তার মাকে ডাকতে শুরু করলো। আর কিছুক্ষণ পরেই মা এবং বাবা দুজনেই বের হয়ে আসলো। মা এবং বাবা দুজনেই আবিরকে দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তার মাকে বলল, মা, আমি তোমার সেই ছোট্ট আবির। মা, তুমি চিনতে পারছো না? আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না মা। তুমি কিভাবে থাকতে পারলে আমাকে ছাড়া? আমি তোর আসল মা না, তোর মতো সন্তানের থেকে না থাকা অনেক বেশি ভালো। তোর আসল মা বাবার কাছে যা। আবিরের আম্মু এই কথা বলার পরে দরজা লাগিয়ে দিল। জন্মের পরে যাকে মা বলে ডেকেছে সেই মা এখন তাকে এই কথা বলছে, সেটাও আবার এত বছর পরে ফিরে আসলো, তবুও তাকে এই কথা বলল। মায়ের ভুল কি এখন পর্যন্ত ভাঙলো না? আবির হাঁটু গেড়ে বসে কান্না করতে শুরু করলো। জীবনে যাই কিছু করে না কেন, মায়ের অভাবটা কেউ কোনো দিন পূরণ করে দিতে পারে না। আজকে আবিরের সব কিছুই রয়েছে, কিন্তু মা বলে ডাকার মতো কেউ নেই। আবির গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে চুপচাপ বসে আছে। আর ওদিকে নাদিয়া তখন বলতে লাগলো, আপনার নিজের হাতে করা সেই আবির, যাকে আপনি ছোটবেলা থেকে লালন পালন করে মানুষ করেছেন, আজকে আবিরের এই পর্যন্ত, সেটা শুধু আপনার জন্য। আপনি যে আবিরকে লালন পালন করেছেন, আপনার মধ্যে কি একটুও মায়া মমতা নেই? আপনি যে ভুল ধারণা নিয়ে আছেন, এটা একদমই মিথ্যা। আবির কখনোই এরকম ধারণার ছিল না। আপনি তো আমার থেকে আরো বেশি জানবেন। আন্টি, আসলে আমি বিশ্বাস করতে পারছি না আপনি এখনো যে আবিরকে মেনে নিতে পারছেন না। মানলাম আপনি ওর মা নন, কিন্তু ওর মাকে সেটা তো বলতে পারবেন। আর আবিরকে এভাবে দূরে ঠেলে দিতে আপনার বুক কাঁপলো না একটু? মায়েরা নাকি অনেক বেশি উদার হয়। প্রতিটা রাতে আপনার জন্য কান্না করতো আবির। আমি নিজের চোখে দেখেছি। আপনাদেরকে এক সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারতো না, আর আপনি তার সঙ্গে এই অবস্থাটা করে ফেললেন। সত্যি অসাধারণ। আপনি তো তার আসল মা না, তার জন্য এরকমটা করতে পেরেছেন। যদি আজকে তার আসল মা বেঁচে থাকতো, তাহলে কখনোই এরকমটা করতে পারতো না। সব কিছু ভুলে বুকে টেনে নিত। ঠিক আছে, আমরা আসি। আপনি ভালো থাকুন। আর বলতে হবে না, আমরা যদি পারি আমরাই খুঁজে নেব আবিরের আপনজনগুলোকে। এই কথা বলার পরে যখনই নাদিয়া এবং হাসান চলে আসতে যাবে, তখনই আবিরের আম্মু আবিরের দিকে এগিয়ে আসলো। আর কান্না করতে করতে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখন বলতে লাগলো, বাবা রে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন তোকে ভুল বুঝেছিলাম। আসলে যবে থেকে বড় হয়েছিস তবে থেকে রিয়া আমাকে সবসময় তোর ব্যাপারে কথা বলতো। তুই নাকি আমাদের সম্পত্তি দখল করে নিবি, আর এই জন্য তোকে অবহেলা করতাম। কখনো তোর মনটা বুঝতে পারতাম না। আবির এই কথাগুলো শুনে আর কোনো কথা বলল না। যে আমাকে লালন পালন করেছে সে এগুলো কিভাবে মনে করতে পারে? হয়তো আমি তার ছেলে নই, কিন্তু সে তো আমাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে মানুষ করেছে। তাহলে কিভাবে পারলো এইসব বিশ্বাস করতে? আমি মাথা নিচু করে কান্না করছিলাম। আর তখন আম্মু আবারও বলতে লাগলো, তুই আমার বোনের ছেলে, আমার কোনো ছেলে ছিল না, তার জন্য আমি তোকে আমার এখানে নিয়ে আসি। আর তোর মা তোকে ঠিকমতো লালন পালন করতে পারছিল না, কারণ
তোর বাবা মারা গিয়েছিল তোর জন্মের সময়। আয়, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাচ্ছি। আবির সবাইকে নিয়ে গাড়িতে উঠলো আর আবির নিজে ড্রাইভিং করতে লাগলো। তারপরে একটা বাড়ির সামনে চলে আসলো। বাড়িটা খুবই বড় না, এটা দেখি বোঝা যাচ্ছে। আর আবির গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে গেল। আবিরের সামনে আম্মু এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পরে যখনই আম্মু ডাক দিল তখনই ভিতর থেকে কেউ বেরিয়ে আসলো। আর তখন আম্মু তাকে বলতে লাগলো, তো আজকে থেকে প্রায় 23 বছর আগে তোর থেকে আমি আবিরকে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওই দিন দোষটা আমারই ছিল, আমার কোনো ছেলে ছিল না। তাই যেভাবে পেরেছিলাম ঠিক সেভাবেই হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গিয়েছিলাম আবিরকে। তারপরে তোকে অনেক বেশি দূরে সরিয়ে রেখেছি। আমি আজকে ঠিক 23 বছর পর ছেলেটাকে আবার ফিরিয়ে দিচ্ছি। তখনই মা আবিরের দিকে তাকায়। আবির কান্না করতে করতে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কেন আমার সঙ্গে এমনটা হলো? কেন আমি এই 23 বছর মাকে রাখতে পারিনি? সবসময় আমি অবহেলিত হয়ে এসেছিলাম। নিজেদের জন্য আমাকে কেন কষ্ট দেওয়া হলো? মাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। আর তখন আবিরের আসল মা বলতে লাগলো, আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। আপা, তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস, আমি আর তোর কাছে অন্য কিছু চাই না। আমার ছেলে আমাকে মা বলে ডেকেছে, এ তো আমার কাছে অনেক কিছু। মা, আমাকে সবাই অবহেলা করত, তোমার মতো করে কেউ কখনো আমাকে ভালোবাসতো না। মা, আমি কখনোই ভালো ছিলাম না, আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন তোমার কোনো কিছু খোঁজ নিতে পারিনি। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি আমার পরিচয় জানার জন্য, কিন্তু কেউ বলেনি আমাকে। থাক বাবা, কান্না করিস না, কপালে যেটা আছে সেটাই হয়েছে। আয়, ভিতরে আয়। ওই মেয়েটা নিশ্চয়ই আমার বৌমা। এই কথা বলতেই নাদিয়া এসে মাকে সালাম করলো। তারপরে মা তখন নাদিয়াকে ধরে বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার বৌমা দেখছি অনেক বেশি সুন্দরী। আয় তোরা সবাই ভিতরে আয়, আমি তোদের খাবার ব্যবস্থা করছি। আবিরা ভিতরে চলে আসলো। ভিতরে আসার পর দেখতে পারলো অনেক ছোট্ট একটা ঘর, কিন্তু আজকে আবিরের এই ঘরটার মধ্যে অনেক বেশি শান্তি লাগছে। আবির তার মাকে বলল, মা, তোমায় কিছু করা লাগবে না, তুমি আমার সঙ্গে ঢাকায় চলে যাবে। মা, তোমার ছেলে মিনিস্টার হয়েছে এ দেশের, তুমি শুধু আমার জন্য দোয়া করবে মা। আমি তখন দেখতে পারলাম চুপচাপ আম্মু চলে যাচ্ছে। আমি আর ওনাকে কথা বললাম না, কারণ উনি আমার সঙ্গে যেরকমটা করেছেন ওনার সঙ্গে কথা বলাটা এখন মনে হয় না আমার কোনো প্রয়োজন আছে। আমাকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গিয়েছিল, তারপর আবার এতদিন আমার নিজের পরিচয়টা বলেনি। বোন হয়ে বোনের এত বড় ক্ষতি করতে পারে কিভাবে? আর তখন নাদিয়া আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ডাক দিচ্ছ না কেন? আম্মু তো চলে যাচ্ছে, তুমি ডাক দাও। উনি হয়তো ভুল করেছেন, কিন্তু তুমি সন্তান হিসেবে এগুলো মনে রাখবে না? তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। মা, আপনি কিছু বলবেন না? মা, তুমি আমাকে যাই বলো আমি সবকিছু করতে রাজি আছি, কিন্তু এই বিষয় নিয়ে আমাকে কোনো কিছু বলবে না মা। আমি ভালো ছিলাম না মা, আমি খাবারের কষ্ট করেছি অনেক, ঠিক মতো খেতে পারতাম না পর্যন্ত মা। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছি, তুমি প্লিজ আমাকে বলো না ওনাকে ফিরিয়ে আনতে। আবিরের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস পেল আর কোনো কিছু না বলল না। হ্যাঁ, এটা ঠিক আবিরের প্রয়োজন ওনাকে ফিরিয়ে নিয়ে আসা, কিন্তু উনি কেন এরকমটা করলো সেটাই তো আবিরের জানার ইচ্ছা। কেন তাকে চুরি করে হাসপাতাল থেকে তখন নিয়ে গিয়েছিল তার মায়ের বুক খালি করে, আর দেখলো না কিচ্ছুটা চুপ করে আছে। আবির বুঝতে পারলো মা চাইছে আবির ওনাকে যেন ফিরিয়ে নিয়ে আসে। আবিরও চলে আসলো ওনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আর তখন আবির বলল, যেটা হবার সেটা হয়ে গেছে। ছোটবেলা থেকে আপনাকে আম্মু বলে জানতাম যে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি হয়তো একটা ভুল ধারণা নিয়েছিলেন।
আম্মুকে ফিরিয়ে নিয়ে আসলো। আর আম্মুকে ফিরিয়ে নিয়ে আসার পরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো আর রাতটা এভাবেই পার করে দিল। এই ছোট্ট ঘরে কোনো কষ্টই হলো না। আর রাতের বেলা আবির যখন নাদিয়ার পাশে শুয়ে আছে, আর তখন নাদিয়া আবিরকে বলতে লাগলো, বিশ্বাস করো, আজকে আমার এতটা শান্তি লাগছে যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। সব সময় এসির নিচে থেকে কেমন একটা অস্বস্তি ফিল হয়ে আসছিল, কিন্তু আজকে আমার অনেক বেশি ভালো লাগছে এই ছোট্ট ঘরে থাকতে। তুমি শুধু এটা মনে রাখো, আমাদের কিন্তু বিয়ে হয়নি এখনো, তাই মায়ের সঙ্গে গিয়ে শুয়ে পড়ো। আমি এখানে হাসানকে নিয়ে শুয়ে পড়ছি, এছাড়া তো আর কোনো জায়গা নেই। কেন মনে হচ্ছে আমি আপনার উপরে এসে পড়েছি? শোনেন, আপনার মতো লুচ্চামি করার অভ্যেস আমার নেই, বুঝতে পেরেছেন? আপনার হয়তো অভ্যেস থাকতে পারে। কেন, তোমার কি কোনো ছোট বোন আছে? বোন যে আমি তার সঙ্গে লুচ্চামি করেছি, মেরে তক্তা বানিয়ে দেবো, মা শুনে ফেলবে। যাও তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, মায়ের সঙ্গে কাল ঢাকা যেতে হবে, অনেক কাজ আছে। পাগল নাকি? আমি আর ওইখানে 4 থেকে 5 দিন থাকবো, তারপরে মাকে নিয়ে আমি ঢাকায় চলে যাব। আমি 4-5 দিন এই গ্রাম ঘুরবো না, এটা কোনো কথা হলো? তাহলে তোমরা থাকো, আমি চলে যাচ্ছি, কারণ আমার অনেক কাজ আছে। তোমরা তো এক একজন অনেক দামি লোক হয়ে গেছো, তো সেজন্য তোমাদের কোনো কাজ নেই। যাই কিছু হয়ে যাক না কেন, যদি ঘূর্ণিঝড় হয় তবু আমি এই গ্রাম ছেড়ে যাচ্ছি না। 3-4 দিনের আগে 3-4 দিন পরে ঘুরে ফিরে তারপরে চলে আসব। মিনিস্টার সাহেব, আপনি নিজেই চলে যাবেন, আপনার হাতে অনেক কাজ। আপনি এখানে ঘুরে বেড়ালে কোনো লাভ হবে না, কারণ আপনার জন্য মানুষ ওয়েট করছে। ওদের কথাবার্তা শুনে মেজাজটা এত খারাপ হচ্ছে। আবিরকে কালকে একাই যেতে হবে। তারপরে আবির হাসানের সঙ্গে ঘুমিয়ে পড়লো আর ঘুম ভাঙলো সকালবেলা ঘুম ভাঙার পরে দেখতে পারলো নাদিয়া আবিরের বুকে পর উঠছে। আবির নাদিয়ার গালে চিমটি দিল আর চিমটি দেওয়ার পরে নাদিয়ার কিছুটা ভয় পেয়ে নেমে গেল। আর আবির এদিকে হাসতে লাগলো। আর তখন হাসান বলতে লাগলো, তোদের কারণে যদি আমার ঘুমটা ভেঙে যায় তাহলে কিন্তু তোদের খবর আছে। আমি সরাসরি আন্টিকে বলে দেবো যে তোরা এভাবে লোচ্চামি করছিস। শেষ রাতে এই নাদিয়া, তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? তোদের তো বিয়ে হয়নি, সারা যায় এখান থেকে। নাদিয়া অনেক লজ্জা পেয়ে গেল আর আবিরও বেশ লজ্জা পেয়ে গেল। পরদিন সকালবেলা আবির সকলকে নিয়ে চলে আসলো। জোর করে ওরা ঘুরতে চেয়েছিল। আবির বলল পরে একটা সময় ঘুরে বেড়ানো যাবে, কিন্তু এখন হাতে অনেক কাজ আছে। নতুন সংসদ সদস্যদেরকে নিয়ে অনেক কাজ করতে হবে, হাতে অনেক কাজ আছে। আর এদিকে ঢাকায় আসার পরে মা তখন বলতে লাগলো, কিরে, মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? বিয়ে করে এ বাসায় নিয়ে আয়। আমি আর মেয়েটাকে তাদের বাসায় পাঠিয়ে দিতে চাই না, এই মেয়েটাকে এ বাসায় রাখতে চাই। মা, তুমি যদি এই চিন্তা করে থাকো তাহলে এই চিন্তা 6 মাস পরে করো, কারণ এখন পরবর্তী 6 মাস আমি বিয়ে শাদীর মধ্যে থাকতে পারবো না। এখন তো বিয়ে করা ইম্পসিবল। মা, আপনি কিছু বলছেন না কেন? এভাবে 6 মাস ওয়েট করা সম্ভব বলেন? সেই 5 বছর ধরে আমাকে ঝুলিয়ে রেখেছে, শুধু বলে বিয়ে করবে বলে। হাসান, তোরা সবাই বিয়ের ব্যবস্থা কর। আর যদি আবির কোনো কিছু বলে সেটা আমি দেখব। আমার উপর যদি কোনো কথা বলে পরেরটা পরে বোঝাবো তাকে। আমি কোনো কিছু জানি না, আজকে তোদের বিয়ে হবে। মা, কিসব কথা বলছো তুমি? আজকে আমার সংসদ সদস্যদেরকে নিয়ে আলোচনায় বসতে হবে, বিভিন্ন ধরনের এসব বাদ দিয়ে আমি বিয়ে করব? হ্যাঁ করবি, আমি বলেছি তাই করবি। মেয়েটাকে আর কষ্ট দিস না, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, এভাবে কষ্ট দেওয়া একদম উচিত না। আবির নাদিয়ার দিকে তাকালো আর নাদিয়ার দিকে তাকিয়ে দেখতে পারলো নাদিয়া মুচকে আসছে। ইচ্ছে করছে মাথার চুলগুলো ছেড়ে দিই শালিকে। এত করে বোঝালো যে এখন বিয়ে করা সম্ভব না, কিন্তু ও নিজেরটাই নিজেই ভালো মনে করছে,
তারপর আর কি, মোটামুটি পারিবারিকভাবেই আবিরের বিয়েটা হয়ে গেল। ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে করার, কিন্তু মা বলল পরে একটা সময় ধুমধাম করে সবাইকে দাওয়াত করা যাবে, আপাতত বিয়েটা সেরে নি। এখন আবির দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, ভিতরে যাবে কি না সেটাই ভাবছে। আর তখন হাসান আবিরকে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? 5 বছর রিলেশন করেছিস আর এখন বিয়ে করছিস, তোর মতো সুখী মানুষ কে আছে? এটাই তো সমস্যা। আমি 5 বছর যে মানুষটার সঙ্গে প্রেম করেছি এখনও তো আমার বউ হয়ে আছে। এখন যে আমাকে কি করবে সেটাই চিন্তা করছিলাম। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতাম তাহলে তো আমাকে অনেক ভালো সম্মান করতো। এখন আমার একটা কথাও শুনবে না মনে হয়। কি আর বলবো, আসলে নাদিয়ার স্বভাবটাই এরকম। তবুও যা ঠিক আছে, নাদিয়ার আসল তলে গিয়ে বসে থাক। তো যদি বসে থাকতে না চাস তাহলে আমরা আসতে পারি, আমরা একটা চান্স নিতে পারি। এখন তো আমাদের ভাবি হয়ে গেছে, বুঝতে হবে ব্যাপারটা। মিনিস্টারের বউ মানে আমাদের বউ, কারণ হলো মিনিস্টার সকলের সকল মানুষের, আর মিনিস্টারের বউ মানে আমাদের বউ। আবির হাসানের কথা শুনে হাসতে লাগলো। তারপরে ভিতরে আসলো। ভেতরে আসার পরে দেখলো ঘুমটা দিয়ে বসে আছে। আর আবির যাওয়ার পরেই তাকে সালাম করতে আসলো, আর আবিরের কাছে সালামি চাইছে। আবির যখন বলল, এভাবে অপমান না করলেও পারতে, আমার হাতে কোনো টাকা নেই। ঠিক আছে, সালামের টাকা না হয় বাকি থাক, পরবর্তীতে শোধ করে দেব। সালামের টাকা না দিতে পারলে নিজের স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। আগে সালামের টাকা নিয়ে আসো, পরে আমাকে স্পর্শ করবে। তাই নাকি? দেখা যাবে, কিন্তু আপাতত বাকি থাক, পরবর্তী শোধে আসলে পুষিয়ে দেব বলেছিলাম না। এখন বিয়ে করার প্রয়োজন নেই, হাতে অনেক ঝামেলা আছে, এগুলো শেষ করে বিয়ে করব। তুমি কি আমার একটা কথা শুনেছ? ঠিক আছে, তোমার যেহেতু বিয়ে করার ইচ্ছে ছিল না, এখন তো বিয়েটা হয়ে গেছে। এখন তুমি তোমার কাজ করো, এখন আমার কাছে আসতে হবে না। না না, এটা বললে কি আর হয় নাকি? এখন তো বিয়ে করেই ফেলেছি, যেহেতু একটা কাজ করে ফেলেছি, তো এখন আর বসে থেকে আর কি লাভ? শয়তান একটা, মানে সব সময় শুধু তোমার লাভ খুঁজবে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমাকে বিয়ে করতে চাইছিলা না, এখন নিজে সামলাও। নাদিয়া আবিরকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। আর এরপর কি হলো সেটা আপনাদের না জানলেও চলবে। আর এভাবে না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।